প্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার সিএমএম আদালত। গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর কদমতলী থানায় দায়ের করা মামলায় এই আদেশ জারি করা হয়। এদিকে বিএনপি নেতারা অভিযোগ করেছেন -2 ফর্মুলার চক্রান্ত এখনো চলছে। এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মাইনাস করে বিএনপিকে নির্মূল করার পায়তারা করছে সরকার, অভিযোগ করেছেন তারা। জাতীয় প্রেস ক্লাবে রবিবার এক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন ১/১১ ষড়যন্ত্র নতুন করে আবর্তিত হচ্ছে। সমালোচনা করেন অভিশংসন আইনেরও। অন্যদিকে বিএনপির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, রাজনীতি, অর্থনীতি, আইন শৃঙ্খলা সহ সবকিছুই ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মির্জা ফখরুলের বিরুদ্ধে গাড়ি পোড়ানো মামলাটি মিথ্যা ও হাস্যকর মন্তব্য করে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করেছেন তিনি। রবিবার এক বিবৃতিতে সরকারকে অবৈধ উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, বিরোধী দলকে নির্মূল করে একদলীয় শাসনকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে চক্রান্ত করে চলেছে ক্ষমতাসীনরা। মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতারি পরোয়ানা জারি সেই চক্রান্তেরই অংশ। অবিলম্বে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মামলা এবং গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসংখ্য মামলায় আদালতে হাজিরা দিতে দিতে অস্থির বিএনপির অনেকের মনেই এখন ভর করেছে সাজা হওয়ার আশঙ্কা। ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে দায়ের হওয়া বিভিন্ন মামলায় বিএনপির শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। বিএনপির নেতারা বলছেন, আইনের প্রতি শ্রদ্ধা থেকেই এখনো পর্যন্ত মামলা লড়ছেন তারা। কিন্তু সরকার সাজার পথে এগিয়ে গেলে জনগণকে সাথে নিয়ে রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। মাহমুদ আরিফের রিপোর্ট। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা সহ ২৭টি মামলার খড়গ জিয়া পরিবারের উপরে। আর গেল ২ বছরে রাজধানীতেই বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হয়েছে প্রায় ২,০০০-এর বেশি, সারা দেশে যার সংখ্যা আরো অনেক বেশি। অনেকগুলো মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এক এক নেতার বিরুদ্ধে মামলার সংখ্যাও নেহাতি কম নয়। আদালতে হাজিরা দিতে দিতেই জেরবার অবস্থা তাদের। সরকারি ছুটি না থাকলে 5 দিনই আমার মনে হয় আমাদের কোর্টে থাকতে হয়, একদম সারাদিন শেষ। এটাও তো রাজনীতি কর্মকাণ্ড বিঘ্ন তো হচ্ছেই। বিএনপির যারা জনপ্রিয় নেতা আছেন তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, সেই লক্ষ্যকে সামনে রেখেই তারা এই ন্যাস্টি গেমে নেমেছেন। বিএনপি শীর্ষ নেতারা বলছেন, আন্দোলন থেকে দূরে রাখতেই মামলা দেওয়া হচ্ছে শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূলের কর্মী পর্যন্ত। আইন সবাইকে মেনে চলতে হবে, কিন্তু কেউ যদি বেআইনিভাবে তথাকথিত আইনের সহায়তা নিয়ে বিরোধী দলকে দমন করার চেষ্টা করেন, তখন যদি কেউ সেই আইনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে, জনগণকে নিয়ে রাস্তায় নেমে যায়, সেটাকে বিশ্ববাসী নিশ্চয়ই কোনো খারাপ চোখে দেখবে না। বিএনপি জোটের নেতাকর্মীদের বিভিন্ন মামলার আইনজীবীরা বলছেন, সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অসত্য, সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই কারো বিরুদ্ধে। সরকার যতই গলা চিপে ধরুক, এই ধরনের আইন করুক, আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছবই। বিএনপির নেতাকর্মীরা বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে এই সরকারের পতন হবে, জনগণের বিজয় হবে। কোরবানির ঈদের পর সরকার বিরোধী আন্দোলনে জোরে সোরে নামার ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। মামলা হামলা যতই হোক, জনগণের দাবি প্রতিষ্ঠার আন্দোলন থেকে তাদের বিরত রাখা যাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি নেতারা। মাহমুদ আরিফ, বাংলা ভিশন, ঢাকা। সুন্দরবন রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দ্বিতীয় বিশ্ব বাঘ সম্মেলন উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। বাঘ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন তাইমুর রশিদ। শৌর্য ও বীর্যের প্রতীক বাঘ, যা বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই জাতীয় প্রাণী হিসেবে পরিচিত। তবে জনসংখ্যা বৃদ্ধি, বন ধ্বংস, অপরিকল্পিত নগরায়ন ও অবৈধ শিকারের ফলে বাঘের অস্তিত্ব আজ হুমকির মুখে। এমন বাস্তবতায় ঢাকায় দ্বিতীয় বিশ্ব বাঘ স্টক টেকিং সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
3 দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে বাঘের বিচরণ আছে এমন 13টি দেশ এবং বাঘ বিশেষজ্ঞ ছাড়াও অংশ নিচ্ছেন বিশ্বব্যাংক ও অন্যান্য দাতা সংস্থার 142 জন প্রতিনিধি। প্রধানমন্ত্রী বলেন, গত 100 বছরে বাঘের সংখ্যা 1 লাখ থেকে কমে দাঁড়িয়েছে 3700-তে। এই অঞ্চলের বাঘকে বাঁচাতে সুন্দরবন রক্ষার উপর গুরুত্ব দেন তিনি। শুধু বাঘ রক্ষাই নয়, প্রাণী বৈচিত্র্যের বিপুল আধার হিসেবে সুন্দরবনকে রক্ষা করা একান্তভাবে জরুরি। আমি বিশ্ব সম্প্রদায়কে সুন্দরবন রক্ষায় অংশ নিতে আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনা জানান, অবৈধ বাঘ শিকার বন্ধে জামিন অযোগ্য আইন প্রণয়ন করা হয়েছে। অসুস্থ বাঘের সেবা দিতে চালু করা হয়েছে রেস্কিউ সেন্টার। 2022-এর মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণের লক্ষ্য পূরণে নতুন পরিকল্পনার তাগিদ দেন তিনি। আমি আপনাদের সকলকে আশ্বস্ত করতে চাই, বাঘ রক্ষায় আমাদের সরকার প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা করে যাবে। আমার প্রত্যাশা, বাংলাদেশ সহ সকল বাঘ অধ্যুষিত দেশসমূহ বাঘ সংরক্ষণে সকলের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। আসুন সকলে মিলে আমরা বাঘ বাঁচাই, প্রকৃতি বাঁচাই। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিচারপতিদের অভিশংসন সংক্রান্ত সংবিধানের 16 সংশোধন বিল 2014 সম্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তাদের প্রতিবেদন রবিবার জাতীয় সংসদে উত্থাপন করেছে। কমিটি বিলের সংশোধনী অনুমোদন করে তা জাতীয় সংসদে পাশের সুপারিশ করেছে। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এই প্রতিবেদন উত্থাপন করেন। বিলটি সংশোধন করে বিচার বিভাগের মর্যাদা সমুন্নত করা হচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থা সংহত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। যারা এই বিলের সংশোধনীর বিরোধিতা করছেন তারা তা অজ্ঞাতবশত করছেন বলেও মন্তব্য করেন সুরঞ্জিত। আগামী 17 সেপ্টেম্বর বুধবার সংবিধান 16 সংশোধন বিল পাশ হতে পারে বলে জানা গেছে। এর আগে গত 7 তারিখে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি সংসদে উত্থাপন করেন। বিলটি পাশ হওয়ার মধ্য দিয়ে 36 বছর পর 72 সংবিধানের 96 অনুচ্ছেদ পুনঃস্থাপিত হবে এবং বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা ফিরে যাবে সংসদের হাতে। এছাড়া সংসদে পাশ হয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ সংশোধন বিল 2014। যে এক্সিস্টেন্স তাকে রাখার জন্য এই বিলটি এনেছে। দুঃখের বিষয় দেখা গেল এই বিলের প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টের বার একাকার হয়ে গেল, তেলে জলে মিলে গেল। যুদ্ধ অপরাধীর যারা সমর্থন করেন আর যুদ্ধ অপরাধীর বিচার চান, সব এক হয়ে গেল। আমাদের বিরাট জুরিস্ট ডক্টর কামাল হোসেন, আমিনুল ইসলাম সাহেবেরা তারা গিয়া যুদ্ধ অপরাধীদের সঙ্গে মিলা বিচার করে মিটিং করে এর বিক্ষোভ করার জন্য দাঁড়ায় গেল। আমরা তো হতবাক যে কোথায় এই বিল করে জননেত্রী শেখ হাসিনা সুপ্রিম কোর্টের স্বাধীনতা এবং তার সেপারেটেড এক্সিস্টেন্সকে সুরক্ষিত করছেন, মর্যাদা দিচ্ছেন, ভাবমূর্তি উজ্জ্বল করছেন। তার জন্য ধন্যবাদ জানাবেন, না জানায় এটা করতে লেগে গেলেন। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে আনার মধ্য দিয়ে সংবিধান সংশোধন নয়, 72-এর সংবিধান প্রতিস্থাপন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম জেলা জজদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি প্রশ্ন রাখেন, যারা 72-এর সংবিধানের রচয়িতা তারা কেন এর বিরোধিতা করছেন? অপসারণের বিষয়টি কিভাবে করা হবে সেজন্য সব পক্ষের আত্মপক্ষ সমর্থনের সুযোগ রেখে আইন করা হচ্ছে বলে জানিয়েছেন আনিসুল হক। এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা কোনোভাবেই খর্ব করা হবে না বলেও দাবি করেন আইনমন্ত্রী। সনদ নেয়ার প্রক্রিয়ায় অনিয়ম প্রমাণিত হওয়ায় 4 সচিব ও 1 যুগ্ম সচিবের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার রাজধানীর মগবাজারে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জানান, সনদ জালিয়াতির মাধ্যমে চাকুরির মেয়াদ বাড়িয়েছিলেন 5 সচিব। এখন এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব। মুক্তিযুদ্ধ না করেও চাকুরির মেয়াদ 1 বছর বাড়াতে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছিলেন সরকারের শীর্ষ 5 কর্মকর্তা। এরা হলেন স্বাস্থ্য সচিব নিয়াজ উদ্দিন মিয়া, সরকারি কর্ম কমিশন পিএসসি সচিব একেএম আমির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওহিদুজ্জামান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব KH মাসুদ সিদ্দিকী এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম তালুকদার।
এদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওহিদুজ্জামান বর্তমানে প্রতিমন্ত্রীর মর্যাদায় বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান হিসেবে কর্মরত রয়েছেন। পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জাতীয় পার্টির সংসদ সদস্যরা মন্ত্রিসভায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সাথে তাজুল ইসলাম চৌধুরী ও মশিউর রহমান রাঙ্গাকে ক্ষমা করে প্রেসিডিয়াম সদস্য ফিরিয়ে নিতে এরশাদের কাছে অনুরোধ জানাবেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। রবিবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের সভা শেষে একথা জানিয়েছেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চূন্য। এদিকে সংসদে গেলেও রওশন এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে যাননি এরশাদ। দলীয়ভাবে আমরা পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমরা ক্যাবিনেটে থাকবো। আমাদের দলের চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান, তিনি তার ক্ষমতা বলে আমাদের দুজন প্রেসিডিয়ামকে অব্যাহতি দিয়েছেন। এটা তার গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের ক্ষমতা আছে অব্যাহতি দেওয়ার। আমরা সংসদীয় দলের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যানকে সুপারিশ করার জন্য আমাদের সংসদীয় নেত্রীকে অনুরোধ করেছি যাতে এই দুজনের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটিগুলি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে তাদের অব্যাহতি যাতে উদ্র করে নেন। সম্মানিত সাংবাদিক, আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে অভিন্ন হুমকি উল্লেখ করে তা দমনে এশিয়া প্রশান্ত মহাসাগরের দেশগুলোকে একসাথে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। দুর্ভিক্ষ, মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সন্ত্রাসবাদের কোনো সীমানা নেই, এগুলো সব দেশের জন্য সমান হুমকি বলে মন্তব্য করেন তিনি। রবিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সেনাবাহিনী ও মার্কিন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় কমান্ড আয়োজিত সামরিক ব্যবস্থাপনা সেমিনারের উদ্বোধনীতে এসব বলেন সেনাবাহিনী প্রধান। আঞ্চলিক নিরাপত্তার জন্য এশিয়া প্রশান্ত মহাসাগরের দেশগুলোর সেনাবাহিনীর মধ্যে সংলাপ সহ সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডার জেনারেল ভিনসেন্ট ব্রুকস। এতে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলের ৩২টি দেশের ঊর্ধ্বতন সেনা ও নিরাপত্তা কর্মকর্তারা অংশ নেন। পরে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মইনুল হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেনারেল ভিনসেন্ট ব্রুকস। এর আগে যৌথ সংবাদ সম্মেলনে নিজেদের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর কথাও বলেন তারা। বিনিয়োগ মন্থর, তাই ব্যাংকগুলোতে অলস টাকার পাহাড় জমেছে। দ্রুত কমছে ব্যাংক আমানতের সুদের হার। এরই মধ্যে দেশীয় কয়েকটি ব্যাংকে আমানতের সুদের হার নেমে গেছে ৫.৫%। এতে আর্থিক খাতে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। কারণ বেশি রিটার্ন পেতে অনেক আমানতকারী সমবায় সমিতি সহ বিকল্প জায়গা খুঁজবেন। এটি প্রতারণা সহ আমানতকারীদের সর্বস্বান্ত হওয়ায় ঝুঁকি বাড়াবে বলছেন বিশ্লেষকরা। জিএম আহসানের রিপোর্ট। অধিকাংশ ব্যক্তি তাদের সঞ্চয়ের টাকা ব্যাংকে রাখেন। বিশেষ করে অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা পেনশনের টাকা ব্যাংকে রেখে সে সুদের টাকায় সংসার চালান। এ কারণে ব্যাংক আমানতের সুদের হার বা এফডিআর রেট আমানতকারীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। যা অল্প সঞ্চয় আছে, যা ইন্টারেস্ট আর্ন করতে, সেটা কমে যাচ্ছে এবং এইটা কিন্তু ব্যাংকরা একযোগে সবাই করেছে এবং এটা মোটেও কিন্তু একটা, আমি মনে করি, একটা ভালো জিনিস হয়নি। যেহেতু মার্কেটে টাকা অনেক অ্যাভেলেবল, অলস টাকা পড়ে আছে, তো এটার এফেক্টে ডিপোজিট রেট তো কমবে। এখন যে পজিশনে আছে এটা মনে হচ্ছে মার্কেটে রেটটা কমে যাবে। আর গত বছরে অনেক ব্যাংক আমানত সংগ্রহ করেছে 12% বেশি সুদে, কিন্তু এবছর ব্যাংকগুলোতে গড় আমানতের সুদের হার কমেছে 4% বেশি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক 8% সুদে আমানত সংগ্রহ করছে। বাকি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এফডিআর রেট কাছাকাছি। সরকারি বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে বিডিবিএল এর এফডিআর রেট 8%। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের এফডিআর রেট নেমেছে 5.5% থেকে 8%, ডাচ বাংলা ব্যাংকের 7%। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে কম এফডিআর রেট এইচএসবিসিতে 1.25% থেকে 7.5%, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 3 থেকে 6%। এই ডিপোজিটরা তখন যাবে কি, বাধ্য হয়ে তারা ওই যে সমবায় সমিতি, নানা রকম মাল্টি লেভেলের দিকে আকৃষ্ট হবে। কারণ মানুষ তো সহজে মনে করে যে কুইক রিটার্ন, এবং এই যে এটার পরে অনেক লোক সর্বশান্ত হবে, এটা আর্থিক বিশৃঙ্খলাতে মানুষ ভাবে। ব্যাংক আমানতের সুদের হার মূল্যস্ফীতির চেয়ে কমে যাচ্ছে, এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলছেন এই অর্থনীতিবিদ। যেখানে মূল্যস্ফীতির হারই 7, 7.5, সেখানে আপনি লোকজনকে 7, 8 কেন দেবেন রিটার্ন? অতএব উচিত, সরকারের উচিত কিন্তু
একেবারে একদম খুব ফোকাস ওয়েতে প্রাইভেট সেক্টরের যে বিনিয়োগ করার যে বাধাগুলো আছে সেটা দূর করা। জি এম হাসান, বাংলাদেশ, ঢাকা। রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা গেছে ইমন নামে 7ম শ্রেণীর এক স্কুল ছাত্র। রোববার রাতে মিরপুরের 6 নম্বর এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত ইমন মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার এক বন্ধুকে আটক করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত 8:30টার দিকে বিস্কুট কেনার উদ্দেশ্যে ইমন তার বাসা থেকে বের হয়। এর কিছুক্ষণ পরেই হঠাৎ ইমনকে কয়েকজন লোক ধরাধরি করে আহত অবস্থায় তার বাসায় আনে। তাকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রাখা হয়েছিল বলে জানানো হয়। এরপর গুরুতর আহত অবস্থায় ইমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে মিরাজ নামে তার এক বন্ধুকে আটক করলে নিহতের স্বজনদের পুলিশের ধস্তাধস্তি হয়। এ সময় সাংবাদিকদের জানানো হয়, মিরাজকে সন্দেহবশত উপরের নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে আটক করা হয়নি বলে জানিয়েছেন পুলিশ। কোরবানির ঈদে নিত্যপণ্যের দাম বাড়ার কোনো কারণ নেই বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার সচিবালয়ে ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে তিনি জানান, সব ধরনের পণ্যের মজুদ রয়েছে পর্যাপ্ত। অযৌক্তিক মুনাফা না করতেও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তোফায়েল আহমেদ। বৈঠকে জানানো হয়, কোরবানির ঈদ সামনে রেখে মাসে ভোজ্য তেলের চাহিদা প্রায় 2 লাখ টন, পেঁয়াজ লাগে প্রায় 3 লাখ টন। চাহিদা বাড়ার তালিকায় রয়েছে গরম মশলা, ডাল ও চিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবেলায় আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। গত রোজার ঈদে পণ্যমূল্য সহনীয় ছিল উল্লেখ করে এজন্য ব্যবসায়ীদের ধন্যবাদ দেন বাণিজ্যমন্ত্রী। এ ধারা অব্যাহত রাখতে আবারও ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান শহরের কাছে নৌকাডুবিতে অন্তত 18 জন নিহত হয়েছে। ওই নৌকায় অন্তত 40 আরোহীর মধ্যে বেশিরভাগই একটি বরযাত্রী দলের সদস্য। রবিবার শহরের একটি নদী পার হতে গিয়ে নৌকাটি ডুবে যায়। নিহতদের মধ্যে বর ও 2 শিশু রয়েছে। তবে কনেসহ আরও 18 জনকে জীবিত উদ্ধার করা হয়। দেশটির এক সেনা মুখপাত্র জানান, বারবার অনুরোধ করায় বন্যা দুর্গতদের উদ্ধার কাজে ব্যবহৃত এক নৌকায় করে ওই বরযাত্রীদের নদী পার করে দিতে রাজি হন সেনা সদস্যরা। কিন্তু যাত্রীরা তীব্র স্রোতে ভয় পেয়ে নড়াচড়া করতে থাকলে নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। এ নিয়ে দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা 300 ছাড়ালো। গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে প্রদেশটি। এবার রয়েছে ক্লেমন খেলার সংবাদ। ঢাকা ব্যাংক টেস্ট সিরিজ প্রসঙ্গ। দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে 380 রানে অল আউট করেও ফলোঅন এড়ানোই কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের। সেন্ট লুসিয়ায় কাল দ্বিতীয় দিন শেষে 104 রান তুলতে 7 উইকেটে হারিয়েছে মুশফিকরা। দ্বিতীয় দিন চা বিরতির আগে জবাব দিতে নেমে যথারীতি বিপর্যয় দিয়ে প্রথম ইনিংস শুরু করে বাংলাদেশ দল। দলীয় 14 রানে শামসুরকে শিকার বানিয়ে ক্যারিবিয়ান ফাস্ট বোলার কেমার রোজ ধসটা নামান। শামসুরকে 1, এনামুলকে 9 আর তামিমকে 48 রানে ফেরত পাঠানোর পর ধ্বংসযজ্ঞে যোগ দেন আরেক ফাস্ট বোলার জেরোমে টেলর। তুলে নেন মমিনুলকে 3, অধিনায়ক মুশফিককে 4 রানে। এরপর মাহমুদুল্লাহ এক প্রান্ত ধরে রাখলেও নাসির ও তাইজুল পারেননি উইকেটে থাকতে। নাসিরকে 1, তাইজুলকে 12 রানে আউট করে ইনিংসের ষষ্ঠবার 5 উইকেট শিকার করেন রোজ। দিন শেষে শফিউল 6 রান নিয়ে সঙ্গ দেন মাহমুদুল্লাহকে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিনের 3 উইকেটে 246 রান নিয়ে পুনরায় ব্যাটিংয়ে নেমে আরও 134 রান যোগ করে অল আউট হয়। চন্দ্রপল সর্বাধিক 84 করে অপরাজিত থাকেন। টেলর 40, বেন 25 রান যোগ করেন। 2 ম্যাচের সিরিজে সেন্ট ভিনসেন্টে ফলো অন করে প্রথম টেস্ট 10 উইকেটে হেরেছে বাংলাদেশ। সংবাদ শেষ করব পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। দুর্নীতি মামলায় বেগম জিয়ার আপিল খারিজ, বিএনপিকে নির্মূলের পায়তারা চলছে, অভিযোগ নেতাদের। সুন্দরবন রক্ষায় আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার, দ্বিতীয় বিশ্ব বাঘ সম্মেলন উদ্বোধন।
যাচাই বাছাইয়ের পর বিচারপতি অপসারণ সম্বলিত সংবিধান সংশোধন বিলের রিপোর্ট সংসদে উত্থাপন, পাশ করার সুপারিশ। মন্ত্রিত্ব ছাড়বেন না জাপার এমপিরা, সংসদীয় দলের সিদ্ধান্ত। তাজুল ও রাঙাকে ক্ষমা করে দিতে এরশাদকে অনুরোধ জানাবেন রওশন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, এয়ারটেল ও বাংলালিংক থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।